ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পেপার লার্নার্সে। আজকে আমি হিন্দু পেপার অ্যানালিসিস করব ডেট 28/4/2022। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে বলবো আজকেও নিউজগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এডিটোরিয়ালস। আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের নিউজগুলো। তা প্রথম যে নিউজটা হচ্ছে সেটা স্টেটস নট পাসিং অন ফুয়েল ডিউটি কাট টু পিপল in the current global scenario for the strength of India's economy। এটা রিসেন্ট খবর এসছে, কালকেও কেউ শুনে থাকবে হয়তো। দ্য কোঅর্ডিনেশন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট, মানে এখন যা গ্লোবাল ক্রাইসিস চলছে তার জন্য এই যে কোঅর্ডিনেশন দরকার সেন্ট্রাল স্টেটের মধ্যে, ইকোনমিক ডিসিশন ইজ নেসেসারি ইন দ্য কন্ডিশনস ইম্পোজড বাই দ্য গ্লোবাল ইভেন্টস। দ্য স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারালিজম বিকামস ইম্পর্টেন্ট। মানে ফেডারালিজম যেটা পদ্ধতি, যে সেন্ট্রাল এবং স্টেট দুজনাই হাতে হাত মিলিয়ে উন্নতিটা করবে, তো সেইটাই হচ্ছে ফেডারালিজমের নিয়ম। আমি একদম বাংলায় বললাম পুরো ভালো করে। পিএম সেড, মানে আমাদের নরেন্দ্র মোদী সেড দ্যাট দ্য ফুয়েল প্রাইজেস ওয়ার টু হাই ইন সাম স্টেট। কিছু স্টেটে এই ফুয়েলের দাম প্রচুর বেড়ে গেছে। দিস স্টেট শুড ব্রিং ইন ইমিডিয়েট রেমিডিয়াল মেজার্স to stop this injustice. He appealed to the states to inquire into center-state cooperation. Center-state এবং cooperation খুব দরকার এখানে। আর কি আর হচ্ছে stating that this is the need of the hour because of war situation when the global community is under state। এখন তো মানে গ্লোবালি তো প্রচুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। is facing challenges caused by the disruption in the supply chain and rising causes of COVID-19। এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে অনেক স্কারসিটি দেখা যাচ্ছে, কেননা বেশিরভাগ যে এক্সপোর্ট হয় ওখান থেকে, মানে গ্লোবালি জিডিপি কিছুটা অংশ থাকে এই ইউক্রেন এবং রাশিয়ার যে এক্সপোর্ট হয় ওখান থেকে। তা এই সিচুয়েশনে দাঁড়িয়ে তা সেটা আমাদের পিএম নরেন্দ্র মোদী বলছেন যে ফুয়েলের যে এটা দামটা কমানো দরকার আছে। গোটা বিশ্ব ভুগছে এখানে, বুঝতে পারছো তো। এই ক্ষেত্রে কোঅর্ডিনেশন জরুরি, এইটাই বারবার উঠে আসছে। সেন্ট্রাল স্টেটের একসাথে ইকোনমিক ডিসিশন নিতে হবে ফর দ্য স্ট্রেংথ অফ ইন্ডিয়াস ইকোনমি। ওকে বন্ধুরা, তাহলে এই হচ্ছে খবরটা ছিল। আর দ্বিতীয় যে নিউজটা আসছে সেটা হচ্ছে এসসি, মানে সুপ্রিম কোর্ট ফিক্সেস ফাইনাল সিডিশন হিয়ারিং অন May 5। এটা একটা লাইনই জাস্ট মাথায় রাখো যে 5ই মে ফাইনাল সিডিশনের, যেটা সিডিশন আগের দিনেও আলোচনা হয়েছিল, সিডিশন রাজদ্বয় যে লটা 75 বছরের পুরনো, সেটা নিয়ে আগের দিন হয়েছে। এবার 5 তারিখে আবার ফাইনাল সিডিশনটা আছে, হিয়ারিং আছে, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আচ্ছা, তারপরে যে নিউজটা আসছে সেটা হচ্ছে খুব ভালো করে শুনবে। SSLV ডেভেলপমেন্ট ফ্লাইটস লাইকলি ইন 2022। SSLV এর ফুল ফর্ম কি? স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অল 3 মিশনস উইল ক্যারি পেলোডস, ইসরো চেয়ারম্যান এস সোমনাথ হ্যাজ সেড। ঠিক আছে, ইসরো স্যাটেলাইট লঞ্চ করেছে বিভিন্ন ভেহিকেলের দ্বারা আজ পর্যন্ত, যেমন ধরো PSLV, GSLV, SSLV। The ISRO is hoping to have all 3 development flights planned for its baby rocket, the small satellite launch vehicle, in 2022 itself। মানে 2022 এর মধ্যেই এই এটা লঞ্চ করে দেবে, ঠিক আছে। 3 development flights have been approved, 2022 is our target। মানে পুরোপুরি এই 3 ডেভেলপমেন্টস যেটা পুরোপুরি খুব তাড়াতাড়ি এই টার্গেট করে নিয়েছে যে 2022-এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। অল 3 মিশনস টু বি ক্যারিড আউট ফ্রম দ্য সতীশ ধাওয়ান, মানে 3টেই মিশন হবে সতীশ ধাওয়ান সেন্টার থেকে শ্রীহরিকোটা। ওকে, দ্য ফার্স্ট ডেভেলপমেন্ট ফ্লাইটস অফ ইসরোস স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ইজ এক্সপেক্টেড টু টেক প্লেস ইন জুন। এই জুনের মধ্যেই মোটামুটি ছেড়ে দেওয়া হবে ফার্স্ট ডেভেলপমেন্ট ফ্লাইট ইসরো স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SSLV। SSLV সম্বন্ধে একটু শুনে নাও ভালো করে। এটা হচ্ছে 3rd স্টেজ রকেট উইথ হাইট, যেটা বলেছে 34 মিটার্স, যেটা ছাড়বে। অ্যান্ড লিফট অফ, মানে 120 টন ওজনের। বাই কম্প্যারিজন দ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ইজ ইসরোস রিলায়েবল ওয়ার্কফোর্স
stands 44 meters tall, has 4 stages and has a lift of mass 320 tons for its XL variant. All 3 stages of the SSLV will be solid propulsion stages. ওকে বন্ধুরা, তা এটা এসএসএলভি যেটা ছাড়বে সেটা সম্বন্ধে একটু বললো। 34 মিটার এটা লম্বাটা হবে, তার উপর তোমার লিফট অফ ওয়েট হবে 120 টনের, ঠিক আছে, তা সেইটাই বলা হয়েছে এখানে। তা এসএসএলভি উইল বি এবল টু প্লেস 500 কিলোগ্রাম পেলোডস ইন লো আর্থ অরবিট। দেখো এবার সিরিয়াল যে আমি যেগুলো বলছি যে এতদিন পর্যন্ত যা যা ভেহিকেল ইউজ করা হয়েছে সেটা আমি ভালো করে বলছি, তোমরা শোনো। SLV, the first rocket developed by ISRO called SLV, it was followed by Augmented Satellite Launch Vehicle or ASLV. তা SLV আগে ইউজ করা হতো, তারপর ASLV হলো। এটা হচ্ছে 150 কিলোগ্রাম টু লোয়ার আর্থ অরবিট। ASLV অপারেটেড টিল দ্য আর্লি 1990s, মানে 1990 সাল পর্যন্ত, বিফোর PSLV কেম অন দ্য সিন। মানে ASLVর পর এবার PSLV এসছে। PSLV ফার্স্ট লঞ্চ 1994 সালে লঞ্চ করেছে, ইসরোস মেন রকেট এটা। PSLV ভাস্টলি ইমপ্রুভড অ্যান্ড সেভারাল টাইমস আর পাওয়ারফুল দ্যান আদার্স, ঠিক আছে, যেগুলো আছে তার মধ্যে PSLVটা একটু পাওয়ারফুল। It is the first Indian launch vehicle to be equipped with liquid stage. PSLV is the most reliable rocket by the ISRO till date, মানে এখনো পর্যন্ত ইউজ হচ্ছে। আচ্ছা, ইট ইজ সাকসেসফুল টু স্পেসক্রাফট। চন্দ্রযান 1 ছাড়া হয়েছিল 2008-এ এবং মার্স অরবিট স্পেসক্রাফট 2013-তে। ইসরো কারেন্ট ইউজেস 2 ভেহিকেল এখন পর্যন্ত ইউজ করছে, একটা হচ্ছে PSLV, ঠিক আছে, আর একটা GSLV। GSLVটা কি তোমার জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, আর একটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। GSLVটা হচ্ছে মাচ মোর পাওয়ারফুল রকেট, ক্যারি হেভিয়ার স্যাটেলাইটস মাচ ডিপার ইন্টু স্পেস, আরও ডিপে যায়। টিল ডেথ GSLV 18 মিশনস হয়েছে, তার মধ্যে 4টে ফেলিয়ার হয়েছিল। ইট ক্যান টেক 10,000 kg স্যাটেলাইট টু লোয়ার আর্থ অরবিটস। MK3 versions have made ISRO entirely self-sufficient for launching its satellite, এই GSLV-তে। আচ্ছা, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, মানে এরপর চলে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটা হচ্ছে SSLV is a mean to offer the cost-effective launch services for the satellite up to 500 kg, যেহেতু স্মল স্যাটেলাইট, হ্যাঁ 500 কেজির মতন নেয়। It is supposed to carry an indigenous Earth observation satellite EOS-03 into space. এছাড়াও আছে যেটা এখন ফিউচারে বলা হচ্ছে যে রিউজেবল রকেট, যেটা রিসেন্টলি নিউজে এসেছিল, ঠিক আছে, যেটা আমরা রকেটটা ছাড়ি সেটা ওই স্পেসে গিয়ে তো নষ্ট হয়ে যায়, কিন্তু এখন কি হবে সেখান থেকে সেই রকেটটা যখন স্যাটেলাইট লঞ্চ করলো এবং সেই রকেটটা আবার আমাদের ভূমিতে ফিরে আসবে, ল্যান্ডে ফিরে চলে আসবে। The ISRO has developed a reusable rocket called RLVTD, Reusable Launch Vehicle Technology Demonstrator, which has had a successful test flight in 2016. ঠিক আছে, তখন করা হয়েছিল, কিন্তু এবার সেটাকে পুরোপুরি রিউজেবল করার চেষ্টা চলছে এবার, ঠিক আছে বন্ধুরা। তারপর যে নিউজটা আছে সেটা হচ্ছে প্ল্যান ফর 4G আপগ্রেড ইন LWE এরিয়া। LWE বলতে কি বোঝাচ্ছে? LWE হচ্ছে লেফট উইং এক্সট্রিমিজম। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে অ্যাপ্রুভড আ ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড USOF, ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড প্রজেক্ট ফর আপগ্রেডিং, মানে 2G মোবাইল সার্ভিস ছিল সেখান থেকে 4G করার কথা বলছে, ফর সিকিউরিটি সাইটস ইন কোথায় LWE লেফট উইং এক্সট্রিমিজম এরিয়াস অ্যাট আন এস্টিমেট কথা হচ্ছে 2426.39 করোড়, এত টাকা 2426.39 কোটি টাকা খরচ হবে। লেফট উইং এক্সট্রিমিজম, দেখো যেহেতু লেফট উইং এক্সট্রিমিজমের মানেটা কি, এটা অনেক সময় ইউপিএসসি তো কোয়েশ্চেন এসেছিল
দ্য লেফট উইং এক্সট্রিমিজম পপুলারলি নোন মাওয়িস্ট, এবং ইন্ডিয়াতে এটাকে বলা হয় নাকশাল। দ্য টার্ম নাকশালিজম ডিরাইভস ফ্রম দ্য ভিলেজ নাকশালবাড়ি অফ ওয়েস্ট বেঙ্গল। ইট অরিজিনেটেড rebellion against the local landlords who waged a peasant over the land dispute. The rebellion was initiated in 1967 with an objective of the rightful distribution of the land to working. ঠিক আছে, 1967 সালে ভারতের বেশিরভাগ জায়গায় দেখা যায় যেখানে ধরো ডেভেলপমেন্টই হয়নি বা আন্ডার ডেভেলপ, মানে কোনো রকমই ডেভেলপ হয়নি, না নেটওয়ার্ক পৌঁছেছে, না শিক্ষার অভাব, মানে পুরোপুরি ডেভেলপ হয়নি, সেই সব জায়গায় এগুলো দেখা যায়। ইট ইজ কনসিডার্ড দ্যাট নাকশাল সাপোর্টস মাওয়িস্ট পলিটিক্যাল সেন্টিমেন্টস অ্যান্ড ইডিওলজি। ঠিক আছে, মাওয়িস্ট ইজ দ্য ফর্ম অফ কমিউনালিজম। কে তৈরি করেছিল এটা? মাও সেতুং। তার কি ডক্ট্রিন ছিল? টু ক্যাপচার দ্য স্টেট পাওয়ার, মানে সরকারের যে স্টেট পাওয়ার, প্রত্যেকটা স্টেটের যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে ইনসার্জেন্সি করা, দখল করা এবং মাস মোবিলাইজেশন তৈরি করা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস মানে সরকারের বিরুদ্ধে মানুষজনকে ভড়কে দেওয়া। ঠিক আছে, এবার দেখো কেন এসেছিল এই ব্যাপারটা। দ্য ফরেস্ট কনজারভেশন অফ অ্যাক্ট 1980 এর মাধ্যমে ট্রাইবালরা তো জঙ্গলে বসবাস করে, তাদের সেখানে রুজি হয় এবং সেখান থেকেই তারা জীবনযাপন করে। এবার সেখান থেকে যখন তাদেরকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, তার ফলে তারা এমন একটা গোষ্ঠীর সংস্পর্শে গেল, তারা কি করলো যে সরকার এরকম করেছে, তো মানে ওর সরকারের বিরুদ্ধে পুরোপুরি তাদের একটা ভুল মূর্তিপাত তুলে ধরলো। তো এর ফলে কি হলো, তখন তারা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ালো। তা এইভাবে কিন্তু এই মানে মাওয়িস্ট তৈরি হয়, নাকশালবাদ। আর একটা কি, গ্যাপস ইন দ্য সোশিও ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, সোশিও ইকোনমিক সিস্টেমে অনেক গ্যাপ থাকে, এর জন্য সরকার অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। সেই ইনিশিয়েটিভগুলো বলছি বন্ধুরা, তোমরা ভালো করে শোনো। প্রথম হচ্ছে গ্রে হাউন্ডস, যেটা হচ্ছে 1989 সালে অ্যান্টি ন্যাকশাল ফোর্স এটা। এছাড়াও অপারেশন গ্রিন হান্ট 2009 সালে ম্যাসিভ ডেভেলপমেন্ট সিকিউরিটি ফোর্স করা হয়েছিল, ওয়াজ ডান ইন দ্য নাকশাল অ্যাফেক্টেড এরিয়াস। আর 3 নম্বরটা কি, অ্যাসপাইরেশনালস ডিস্ট্রিক্ট প্রোগ্রাম 2018, ট্রান্সফর্ম গুড এরিয়াস টু মেক গুড থিঙ্কিং। এছাড়াও কি একটা আছে, সমাধান ফুল ফর্ম আছে একটা, ভালো করে শোনো, SAMADHAN। এস ফর হচ্ছে স্মার্ট লিডারশিপ, এ ফর হচ্ছে অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি, এম ফর হচ্ছে মোটিভেশন অ্যান্ড ট্রেনিং, এ ফর হচ্ছে অ্যাকশনাল ইন্টেলিজেন্স, ডি ফর ড্যাশবোর্ড বেসড KPIs ফুল ফর্ম হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, অ্যান্ড কার্স KARS কি রেজাল্ট এরিয়াস। তারপর এইচ হচ্ছে হার্নেসিং টেকনোলজি, এ ফর হচ্ছে অ্যাকশন প্ল্যান ফর ইচ থিয়েটার, আর এন ফর হচ্ছে নো অ্যাক্সেস টু ফিনান্সিং। তা এইগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এই 4টে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। যে এক্ষুনি যেটা সমাধানটা বললাম ওটা ফুল ফর্মটা বললাম। তা এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে নাকশালবাদ শেষ হয় ব্যাপারটা। আচ্ছা, তা এরপরে যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া স্টপস গ্যাস সাপ্লাই টু ন্যাটো নেশনস। দেখো, রাশিয়া কাট অফ করেছে ন্যাচারাল গ্যাস টু দ্য ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের যে মেম্বার, তার মধ্যে দুটো মেম্বার যেটা হচ্ছে পোল্যান্ড এবং বুলগেরিয়া, অন ওয়েডনেসডে অ্যান্ড থ্রেটেন্ড টু ডু দ্য সেম টু আদার কান্ট্রিজ, dramatically escalating its standoff with the West over the war in Ukraine. European leaders decried the move as blackmail. এইটা দেখো কি হয়েছে, যে অ্যাকচুয়াল এই দুটো দেশকে পুরোপুরি মানে তাদের ন্যাচারাল গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে মানে এরা রিসেন্টলি কি করেছিল এই সমস্ত দেশে, একটু শুনে নাও। দেখো, পোল্যান্ড হ্যাজ বিন আ মেজর গেটওয়ে ফর দ্য ডেলিভারি অফ উইপন টু দ্য ইউক্রেনে এই উইপনগুলো পাঠাচ্ছিল, অ্যান্ড কনফার্ম দ্যাট দ্যাট ইট ইজ আ সেন্ডিং দ্য কান্ট্রিজ ট্যাঙ্ক। এছাড়াও আরও কিছু ওরা পাঠাবে। পোল্যান্ডের মাধ্যমে উইপনগুলো যাচ্ছিল ইউক্রেনে। বুলগেরিয়া কি করছিল,
A mass liberal government that took office last fall has cut may its old ties, মানে মস্কোর সঙ্গে যে ওল্ড টাইসগুলো আছে সেইগুলো পুরোপুরি কাটিং করে দিয়েছে এবং সাপোর্ট করেছে কি, যে রাশিয়াকে যে ওয়েস্টার্ন কান্ট্রির মাধ্যমে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মাধ্যমে যে স্যাংশন করে দেওয়া হয়েছে রাশিয়াকে, সেটা এরা সাপোর্ট করেছে। এর জন্য বুলগেরিয়া এবং পোল্যান্ডকে পুরোপুরি তাদের যে ন্যাচারাল গ্যাস আছে তাদের পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সাপ্লাইটা। তবে একটা জিনিস দেখো, এদের খুব একটা এফেক্ট পড়বে না, বলেছে ইম্প্যাক্ট পড়বে না, এটা ইনডাইরেক্টলি ওয়েস্টার্ন কান্ট্রি এবং ইউএসের কিন্তু অনেকটা এফেক্ট পড়বে, ঠিক আছে? কারণ এই দুটি দেশ আগে থাকতেই অন্যান্য দেশের সঙ্গে গ্যাস সাপ্লাইয়ের এগ্রিমেন্ট করেছিল, ঠিক আছে? এফেক্ট যদি পড়ে এই ওয়েস্টার্ন কান্ট্রি আর ইউরোপিয়ান কান্ট্রিতে পড়বে, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই নিউজটা ছিল এটা। 6 নম্বর যে নিউজটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে চাইনা রিপোর্টস ফার্স্ট হিউম্যান কেস অফ H3N8 বার্ড ফ্লু। দেখো, দ্য ভ্যারিয়েন্ট ওয়াজ ফাউন্ড ইন দ্য 4-year-old বয়। সে হেনানে অবস্থান করে, মানে তার মানে বাড়ি। তা 5 এপ্রিল থেকে তাদের মধ্যে অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে, শারীরিক অক্ষমতা দেখা যাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপও হচ্ছে, ঠিক আছে, ডিজিজ দেখা যাচ্ছে খুব। তা আফটার যখন চেক করা হলো, দেখা গেল যে এই ভেরিয়েন্টটা তার শরীরে পাওয়া গেছে H3N8। দ্য H3, একটু শুনে নাও, দ্য H3N8 ভ্যারিয়েন্ট ইজ আ কমন ইন হর্স অ্যান্ড ডগস, কিন্তু ইভেন বিন ফাউন্ড ইন দ্য সিলস, বাট নাও ইন দ্য হিউম্যান, মানুষের মধ্যেও দেখা যাচ্ছে। বাট রিস্ক অফ স্প্রেড অ্যামং পিপল ইজ লো। তো চাইনারা বলছে যে না, এটার অত রিস্ক নেই, কিন্তু কি জানি ভগবান জানে, ওই চাইনা তো এরকমই বলে। তা এবার দেখা যাক কি নিউজ আসে এরপরে, যে ওরা বলেছে যে নাকি রিস্ক অফ স্প্রেড অ্যামং পিপল ইজ লো। দেখা যাক এরপরে যে নিউজ আসবে। আচ্ছা, 7 নম্বরের যে নিউজটা আছে, দেখো, জুনতা কোর্টস জেলস আচ্ছা সুকি ফর 5 years ফর করাপশন। তা অং সান সুকি, ঠিক আছে, ইনি ছিলেন ডেমোক্রেটিকের দিক থেকে এই মায়ানমারে যে ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে, অপারেশন কু ছিল, দিয়ে তারপর সেখান থেকে এনাকে হটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যারা জনতা ছিল তারা বলছিল যে না, আমার মিলিটারি গভর্নমেন্ট দরকার নেই, সেখানে আমাকে ডেমোক্রেটিক আমাদের নিজস্ব সরকারের দরকার আছে। কিন্তু অনেক মানুষকে তখন মেরে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেইটা নিয়ে আবার নিউজ হয়েছে ফর 5 years ফর করাপশন। এখানে করাপশন চার্জ দেখিয়ে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডিপোজড লিডার ফেসিং 10 more কেসেস, আরও মানে 10খানা কেস আছে এর ওপর, মানে পুরোপুরি এখানে এনাকে কোলাপসড করে দেওয়া হয়েছে। আর এরপরে দেখা যাক কি নিউজ আসে। অং সান সুই কি, ঠিক আছে, ইনি একজন মহিলা, ঠিক আছে। চলো, এরপরের যে এডিটোরিয়ালস, সেটা তোমরা ভালো করে শুনবে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। ইন্দোনেশিয়াস পাম অয়েল এক্সপোর্ট ব্যান। দেখো, ইন্দোনেশিয়া কিন্তু লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার অফ দ্য প্রোডাক্ট, কিন্তু কী দেখা যাচ্ছে, যেখানে সব থেকে বেশি এত এক্সপোর্ট হয়, হ্যাঁ, এবং প্রোডাকশন হয়, সেখানে এখন শর্টেজ দেখা যাচ্ছে এবং দামও বেড়ে গেছে। তার জন্য এবার আস্তে আস্তে তারা এক্সপোর্ট কমিয়ে দিচ্ছিল এবং দামটাও বেড়ে যাওয়ার জন্য এখন পুরোপুরি তারা বলে দিয়েছে যে এক্সপোর্ট ব্যান করে দেওয়া হবে। কেন? দেখো, তার আগে এত পাম অয়েল হচ্ছে একটা ইডিবল ভেজিটেবল অয়েল, ঠিক আছে, যেটা মেসোক্রপ অফ ফ্রুটস অফ দ্য অয়েল প্লাম থেকে পাওয়া যায়। দ্য অয়েল ইজ ইউজড কোথায় করা হয়? ফুড ম্যানুফ্যাকচারে করা হয়, বিউটি প্রোডাক্টসে করা হয়। দেখো, পাম অয়েল 2021-22 অনুযায়ী 45.5 মিলিয়ন টনস প্রোডাক্ট করত এবং ওয়ার্ল্ডের 60% ইন্দোনেশিয়া একাই প্রডিউস করে পাম অয়েল। এরপর আছে মালয়েশিয়া, 18.7 মিলিয়ন টন। দেখো, একজন মানে ফার্স্ট এক্সপোর্টার হিসেবে পাম অয়েল হচ্ছে ইন্দোনেশিয়া। সিচুয়েশন কি দেখা গেল, যে ইন্দোনেশিয়াতে দেখা যাচ্ছে 14,000 ইন্দোনেশিয়া রুপিয়া, 14,000 ইন্দোনেশিয়া রুপিয়া, ঠিক আছে, ওদের রুপিয়া অনুযায়ী। সেখান থেকে কি হয়ে গেল, 22,000 ইন্দোনেশিয়া রুপিয়া পার লিটারে বিক্রি হতে শুরু করলো মার্চ 2021-22-তে। রিসেন্টলি আবার গভর্নমেন্ট ইম্পোজ করে দিয়েছে, যে পুরোপুরি ফিক্স করে দিয়েছে 14,000-এর ওপরে যাবে না, 14,000 আইডিআর ইন্দোনেশিয়ান রুপিয়াতে।
এরপরে মার্কেটে আর আসছিলই না, এত দাম বেড়ে গেছিলো, কেউ এফোর্ডই করতে পারছিল না, ঠিক আছে। এবং যারা যারা বিক্রি করছিল মার্কেটে ওই জন্য আনছিল না, কেননা তাহলে পুরোপুরি মানে শোচনীয় অবস্থা। তো কজ কি দেখো, একটাই কজ ঘুরে ঘুরে আসছে, এখন সবার ওই দিকেই চোখ, রাশিয়া ইউক্রেন ওয়ার। কুকিং অয়েল 80% of the global trade in sunflower oil and quite comparable to the 90% share of Indonesia and Malaysia in palm, ঠিক আছে। এছাড়াও কি, তাছাড়া ট্রেড ক্লোজ ডিউ টু দ্য পোর্ট ক্লোজার অ্যান্ড এক্সপোর্টার অ্যাভয়েডিং ব্ল্যাক সি শিপিং রুটস, ঠিক আছে। মানে শিপিং রুটস পুরোপুরি পোর্টগুলো বন্ধও করে দেওয়া হয়েছিল। রাশিয়ান স্যাংশন করে দেওয়ার জন্য কার্টেল করা হয়েছে সানফ্লাওয়ার অয়েল, যেটা হচ্ছে তারা ওয়ার্ল্ড থার্ড মোস্ট এক্সপোর্টার, ঠিক আছে, পাম অয়েল সয়াবিন অয়েলের পরে। এছাড়াও কি একটা প্রবলেম দেখা গেছে দেখো, ইন্দোনেশিয়ায় তারা কি করেছিল, এই পাম অয়েলটাকে তারা মানে বায়োফুয়েল হিসেবে ব্যবহার করেছে। 2020 সালে তারা কি করেছে, সিন্স 2020 সাল থেকে 30% এই পাম অয়েলকে ব্লেন্ডিং করা হয়েছে ডিজেলের সঙ্গে, তাহলে আরও ভালো হবে। এর ফলে কি হয়েছে দেখো, আরও তো শর্টেজ হয়ে গেল, তাহলে ইম্প্যাক্ট অফ ইন্ডিয়াতে কি পড়তে পারে দেখো। ভেজিটেবল অয়েল ইম্পোর্টার কিন্তু লার্জেস্ট ইন্ডিয়া, অ্যানুয়াল ইম্পোর্ট 14 to 15 মিলিয়ন টন, পাম অয়েল 8 to 9 মিলিয়ন টন, সয়াবিন 3 to 3.5 মিলিয়ন টন, এবং সানফ্লাওয়ার 2.5 to 3 মিলিয়ন টন ইম্পোর্ট হয়। তাই বুঝতে পারছো যে পাম অয়েল কতটা জরুরি, 8 to 9.9 মিলিয়ন টন। আর বাকিগুলো আছে সয়াবিন আর সানফ্লাওয়ার, যেটা বললাম সানফ্লাওয়ার অয়েল। Indonesia has been India's top supplier of palm oil, though it was overtaken by Malaysia in 2021-22, মানে 2021-22 সাল থেকেই কিন্তু এই সিচুয়েশনে দেখা গিয়েছিল ইন্দোনেশিয়ায়। ওই জন্য আমরা কান্ট্রি চেঞ্জ করলাম, যেখান থেকে ইম্পোর্ট করব, সেটা হচ্ছে মালয়েশিয়া 2021-22-এ। ওকে বন্ধুরা, এরপরের যে এডিটোরিয়ালে আসছি সেটা হচ্ছে বিল্ডিং ব্যাক টু অ্যাভয়েড আ লার্নিং ক্যাটাস্ট্রফ। দেখো খুব মন দিয়ে শুনবে কিন্তু, মানে কিভাবে এই কোভিড-19-এর ফলে পড়াশোনার ব্যাঘাত ঘটেছে, স্কুলিং ছেলে মেয়েদের কী প্রবলেম হয়েছে সেটার ডিটেলসটা বলেছে। দেখো খুব ভালো করে বলছি, একটু তাড়াতাড়ি বলবো। গভর্নমেন্ট অ্যান্ড স্কুলস মোস্ট ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি ইন স্কুল এডুকেশন লার্নিং রিকভারি। দেখো কোভিড-19-এর ফলে স্কুল এডুকেশনে অনেক এফেক্ট পড়েছে। The COVID-19 pandemic has unarguably emerged as the biggest disruption in the field of school education. School education COVID-19 অনেক প্রবলেম তৈরি করেছে। এটা নিয়ে ইউনেস্কো, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ব্যাংক অনেক রিপোর্ট পেশ করেছে। The State of the Global Education Crisis: A Path to Recovery, released in the early December 2021, has estimated that in the first 21 months of the pandemic, partially closed or fully for the 224 days, 224 দিন পুরো বন্ধ 21 মান্থসে। ইন্ডিয়ান স্কুলগুলো কি হয়েছে, ফিজিক্যাল ক্লাসগুলো পুরো বন্ধ হয়েছে 450 থেকে 480 দিন পর্যন্ত। এবার কি সিচুয়েশন হয়েছে দেখো, পড়াশোনা অনেক ব্যাকওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। সিন্স দ্য পাবলিকেশন অফ দ্য রিপোর্ট, যখন রিপোর্ট পাবলিকেশন হলো, অমিক্রন ভ্যারিয়েন্ট B.1.1 529 অফ দ্য SARS-CoV-2 লেট সার্চ গ্লোবালি, মানে আরও ভয়ানক কাণ্ড হয়ে গেল। অ্যান্ড দ্য রিকোয়েস্টেন্ট অফ দ্য থার্ড ওয়েভ, অর্থাৎ থার্ড ওয়েভও দেখা গেল তখন। ডিপ্লয়েড ইন দ্য রিওপেনিং অফ দ্য স্কুলস, যখন স্কুল খোলার মুখে। বাই দ্য মার্চ অর আর্লি এপ্রিল 2022, when reopened, আবার রিওপেন যখন করা হচ্ছে, স্কুল ইন দ্য ইন্ডিয়া had cumulatively closed for the physical classes for around 570 days to 600 days, আরও বেশি দিন নিয়ে নিল। মানে কি হয়ে গেল, এই 570 থেকে 600 দিন হয়ে গেল। তাহলে ওয়ান অফ দ্য লংগেস্ট স্কুল ক্লোজার ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা যাচ্ছে বন্ধুরা কি অবস্থা দেখো শিক্ষার। কোভিড-19 উইল লিঙ্গার, মানে আরও সিচুয়েশন দেখো আরও বই চলেছে। when school parents and children have begun getting accustomed, এবং তারা যখন ঠিক করলো যে না এবার থেকে রেগুলার অফলাইন ক্লাস হবে, তখন আবার দেখা গেল কোভিড-19 বাড়তে শুরু করলো। এতে কোভিড চিলড্রেনদের মধ্যে আবার পজিটিভও দেখা গেল। তখন আবার কেউ কেউ পার্শিয়াল ক্লোজার বলছে যে পার্শিয়ালি ক্লোজার স্কুল করবে না ফুল ক্লোজার, সেটা নিয়ে একটা বিবেচনা শুরু হলো। ইভেন আ ফিউ প্রাইভেট স্কুল তখন কি করলো, হাইব্রিড মোডে চলে গেল। হাইব্রিড মোডে বলতে অনলাইন মোডে চলে গেল।
shift to the hybrid mode on the partial closure school for the every single case not supported scientifically and could prove a big threat to the school education in India. দেখো শিক্ষা কোনোদিন ওই অনলাইনেও হয় না, হ্যাঁ টুকটাক মাঝে মাঝে হতে পারে, কিন্তু শিক্ষা সরাসরি একটা ক্লাসরুমে যেখানে তার সহপাঠী যারা থাকে তাদের সঙ্গে কথোপকথন করতে পারবে, সরাসরি টিচারদের সঙ্গে এটা ভুল না কোনটা সঠিক এটা সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবে, এই ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা আসবে, কিন্তু এইরকমভাবে দূর থেকে হয় না। SARS-CoV-2 will stay with the humanity in the months and year to follow. দেখো SARS-CoV তো হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত কোভিড-19 রয়েছে, ইনক্লুডিং অ্যামং স্কুল চিলড্রেন উইথ অ্যান আনপ্রেডিক্টেবল ওয়াইজ অ্যান্ড ফল, মানে প্রচুর পরিমাণে কোনো রকম প্রেডিক্টই করা যায় না এইসব ব্যাপারে। Therefore, it is impracticable, unnecessary, unscientific and unethical to even consider open and shut mode for school. মানে এগুলো ইমপ্র্যাকটিক্যাল, খুলে দেখাই দরকার স্কুলটা, এবং তার সঙ্গে সঙ্গে জরুরি যেগুলো দরকার সেগুলো সতর্ক থাকা দরকার, নাহলে পড়াশোনা পুরোপুরি মানে নষ্ট হয়ে যাচ্ছে। একটা কথা স্কুলে ছড়াচ্ছে এরকম কোনো এভিডেন্সও নেই। ইন মোস্ট কেসেস দে আর মোর লাইকলি হ্যাভ গট টু ইনফেকশন ফ্রম দ্য ফ্যামিলি মেম্বার, ঘর থেকেই এগুলো দেখা যায়। ইনফ্যাক্ট ইভেন বিফোর স্কুল ওয়ার রিওপেন, মানে স্কুল রিওপেন হওয়ার আগেও সাকসেসিভলি সেরো প্রিভ্যালেন্স সার্ভে অ্যাক্রস ইন্ডিয়া স্টেট have reported that 70 to 90% of all children had already got infection. এগুলো প্রোটেক্ট করা দরকার। মোস্ট হেলদি চিলড্রেন ডু নট ডেভেলপ দেয়ার সিভিয়ার আউটকাম, যারা যারা হেলদি আছে তারা তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করতে পারছে না। পসিবলি ফর মেনি মান্থস কোভিড-19 কেসেস উড নট বি জিরো ইন এনি এজ, মানে এটা তো জিরো হতে তো অনেক টাইম লাগবে, তার জন্য কি স্কুলটা বন্ধ করে রেখে দেবে, এইটা একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে। We as a society stop worrying about children contracting COVID-19 infection. Hybrid mode of education not a solution, ঠিকই বলেছে। Rather than focus has to be how to keep school fully open. স্কুলটাকে কীভাবে পুরোপুরি খুলে রাখা যায় এবং ছেলেমেয়েরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, এবং তাদের কী করতে হবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে যাতে ঠিকঠাক থাকে, সেইটাকে বজায় রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে অফলাইনে। দেখো কী কী স্টেপ নিতে হবে একটু তাড়াতাড়ি বলি, ভালো করে শোনো। প্রথমত স্কুল পুনরায় খোলার মানে এই মেনে নিতে হবে না যে স্কুলের সবাই ফিরে আসছে। প্রতিটি রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে নেতৃত্ব দিতে হবে যাতে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয়। যে সমস্ত যোগ্য শিশু তাদের তালিকাভুক্ত করতে হবে। সকল শিশু মানে সকল ছেলেমেয়েদের, বিশেষ করে দরিদ্র অনগ্রসর গ্রামীণ এলাকায় বাসিন্দাদের তালিকাভুক্তর জন্য মনোযোগ দরকার আছে। যে সকল শিশুদের ক্লাস 1 এবং ক্লাস 2 এ ভর্তি হওয়ার যোগ্য তাদের দিকে নজর দিতে হবে। মহামারী সম্পর্কিত তালিকাভুক্ত ফলেই কিন্তু এই বৈষম্যটাকে দূরীকরণ করা সম্ভব, ঠিক আছে? গরিব বড়লোক নির্বিশেষে সবাই মিলে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে। দ্বিতীয়ত, শিক্ষার ক্ষতি তো অনেক হয়েছে এবং এটাকে রিকভারি করতে হবে। পাঠ্যক্রম দেখো একত্রিত করতে হবে, পাঠদানের জন্য আরও সময় বাড়াতে হবে, ঠিক আছে? স্কুলের শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে, শিক্ষকদের সমর্থন করা এখন সময় এসছে, এটা জানতেই হবে আমাদেরকে, এবং এর ফলেই জানো তো বন্ধুরা সুশীল সমাজ গড়ে উঠবে। ওকে, এরপর যে তৃতীয় নম্বর যে পয়েন্টটা আছে, দেখো বিশেষজ্ঞদের অবশ্যই মহামারী সম্পর্কিত চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রণীত সুপারিশগুলি পরীক্ষা করতে হবে। নতুন মেশিনগুলি সঠিকভাবে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সরকারি বিনিয়োগ করতে হবে। শিক্ষার ওপর সরকারি ব্যয় যে 3% আরও বাড়াতে হবে, কারণ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলি শিক্ষার ব্যয়ের গড় প্রায় অর্ধেক, কিন্তু আরও বাড়াতে হবে। ভারতে কেন্দ্র এবং রাজ্যের ওপর উভয় সরকারের জন্য স্কুল শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ বাড়ানোর সময় এসছে। এবার চতুর্থ যেটা হচ্ছে, মহামারীর সময় স্কুল যে সমস্ত শিশুরা তাদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে শারীরিক স্বাস্থ্য থেকে শুরু সব কিছু কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। যে শারীরিক চর্চা হচ্ছে না, চাহিদা মানে এর ফলে কি আরও চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। এর জন্য কি করতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগগুলিকে স্কুলের শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা বলতে হবে। 2022 সালে মার্চ মাসের গোড়ার দিকে দিল্লিতে কিন্তু 20টা হেলথ
ক্লিনিক খোলা হয়েছিল। এই রকমভাবে কিন্তু আদার স্টেটেও দরকার। পঞ্চম কি বলছে অথার, মিড ডে মিল সার্ভিস 2 বছর আগে চালু হয়ে গেছে। ভারতে প্রায় 12 কোটি শিশু তারা এই পুষ্টি গ্রহণ করে একমাত্র স্কুলের খাদ্যের ওপরই। যদি এই মানে এই খাবারের অর্থে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এদের পুষ্টির অভাব ঘটবে। একদম ডিপেন্ডেবল তারা, তাদেরকে দেখতে হবে। মহামারী থেকে শিক্ষা নেওয়া, আরও কিছু করতে হবে। শিক্ষা নেওয়া কি, তাদেরকে শিক্ষা দিতে হবে সাবান জলে হাত ধোয়ার জন্য, টয়লেট পরিষ্কার রাখতে হবে। এতে কি হবে, আরও স্কুল উন্নতি হবে। এতে কোভিড-19 বিস্তার কমবে, জলবাহিত রোগও কমে যাবে। উন্নত শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং পুষ্টি উভয় ভূমিকা দীর্ঘদিন ধরে এটা প্রমাণিত হয়ে আসছে। এটা সবাইকে জানতে হবে, স্বীকার করতেই হবে আমাদেরকে, যেটা হচ্ছে কোভিড-19 ঝুঁকি কিন্তু শিশুদের তুলনামূলক কম। ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এগুলো বেশি। প্রকৃত শিক্ষা 4 দেওয়ালের মধ্যে কোনো দিনই হতে পারে না। এই শিক্ষা সঠিকভাবে শিক্ষক সামনাসামনি যাতে শিক্ষা দেয়, সহপাঠীদের সঙ্গে তারা খেলে, খেলার সঙ্গে সঙ্গে পড়াশোনা করে, এই যে মানে ইন্টারাকশান একে অপরের মধ্যে অনেক শিশুর চিন্তার বিকাশ ঘটায়। তা ইন্ডিয়ান চিলড্রেন শেখার প্রায় 3 বছর পিছিয়ে গেছে। হ্যাঁ, আবার যাতে অফলাইন মোড চালু হয় সেটার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। এর জন্য গভর্নমেন্ট, গার্জেন এবং স্কুলসের যত মানে কর্মচারী থেকে শুরু করে শিক্ষক সবারই এতে মানে অগ্রণী ভূমিকা নিতে হবে। এই জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কারণ সোশ্যাল সিস্টেমটাকে আবার রিনিউ করে শিক্ষা ব্যবস্থাটাকে যদি আবার নতুন করা যায়, ভালো করে গঠন করা যায় অফলাইনে, তাহলে কিন্তু আবার নতুন করে শিক্ষা ব্যবস্থা উন্নতি করে পৌঁছাবে। ওকে বন্ধুরা, চলো এরপরের যে নিউজটা, সেটা নিউজ বলছি সরি এডিটোরিয়াল, সেটা হচ্ছে এনার্জি ইন্ডিপেন্ডেন্স থ্রু হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের ওপর আমরা ডিপেন্ড করছি। রিসেন্টলি একটা খবরও এসেছিল, সে কলার খোসাকে পুড়ে হাইড্রোজেন তৈরি করা। তা হাইড্রোজেনের ওপর ডিপেন্ড কেন করা হচ্ছে? হাইড্রোজেন পলিউশন করেই না। আর আমাদের এখন দরকার কি, কার্বন ইমিশন করা, পলিউশন পুরোপুরি দূরীকরণ করে দেওয়া। কারণ খুব মানে বাজে সিচুয়েশন আসতে চলেছে। একেতে টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রিও বেড়ে গেছে, মানে খুবই খারাপ সিচুয়েশন। দেখো শোনো বন্ধুরা, হাইড্রোজেন সেক্টর বুস্ট আপ করতে হবে। দেখো রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে আরও এনার্জি ক্রাইসিস হচ্ছে। ক্রুড অয়েল থেকে শুরু করে ন্যাচারাল ক্রাইসিস থেকে সব কিছু প্রাইস ইনক্রিজ হয়ে যাচ্ছে। তা হাইড্রোজেন সেক্টরের ওপর আমাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে। আত্মনির্ভর ভারতের ইয়েতে ইনিশিয়েটিভ নিতে হবে। কারোর কাছে পারচেস করতে হবে না। তা ফিউচারে অনেক হেল্প হবে। কি হেল্প হবে? পলিউশন হবে না, যেটা আমি একটু আগে বললাম, ডিকার্বনাইজেশন, কার্বন ইমিশনও হবে। তা এনার্জি, হাইড্রোজেন এবং ইলেকট্রিসিটি বলে আছে আমাদের। তা হাইড্রোজেন স্টোর করতে পারবো, কিন্তু ইলেকট্রিসিটি কোনোদিন স্টোর করা সম্ভব নয়। তা অ্যাচিভ 500 গিগাওয়াট রিনিউয়েবল ক্যাপাসিটি বাই 2030। আমরা টার্গেট করেছি 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি করে নেবো। তা হাইড্রোজেন একটা গেম চেঞ্জার হিসেবে কাজ হবে ইন্ডিয়াতে। The hydrogen has a major role to play in the decarbonization. No pollution, কোনো রকম পলিউশন হবে না। Hydrogen consumption was around 7 million ton in 2020 according to the, এটা একটা রিপোর্ট বলছে, according to the Energy and Resources Initiative TERI, the Energy and Resources Institute anticipated কি করা হচ্ছে যে 2050 সালের মধ্যে 28 মিলিয়ন টন হয়ে যাবে। হলে তো খুবই ভালো হবে, এবং 2050 সাল অনেক, দেখা যাক। গ্রিন হাইড্রোজেন এর জন্য ইলেকট্রিসিটি দরকার, ইলেকট্রোলাইজার দরকার। ইলেকট্রোলাইজার এবং ক্যাপাসিটি কী কথা হচ্ছে 640 থেকে 750 টাইমস অফ কালচারাল গ্লোবাল ক্যাপাসিটি বাই 2050। এছাড়াও এর জন্য কিন্তু হাই কস্টের দরকার হবে। তাছাড়াও 1 কেজি হাইড্রোজেন তৈরি করতে গেলে ইলেকট্রোলাইসিস রিকোয়ার অ্যারাউন্ড 9 লিটার অফ ওয়াটার। তা হাইড্রোজেন এবং ন্যাচারাল গ্যাস ব্লেন্ড করলে আরও সুবিধা হবে, যেটা বলা হচ্ছে, অথরও বলেছে। এনার্জি সেক্টরে অনেক চেঞ্জ আসবে। প্রথম কথা, পলিউশন দূরীকরণ হবে, যেটা প্রথম দরকার, ফার্স্ট প্রায়োরিটি। COP26 আমরা বলেছিলাম 2070 মধ্যে নেট জিরো, একদম কার্বন ইমিশন করে দেওয়া হবে, এবং 2030 আস্তে আস্তে অনেকটাই কার্বন ইমিশন হয়ে যাবে। তো এনার্জি সেক্টরে আমাদের আত্মনির্ভর হওয়া খুব জরুরি। তা সেটাই অথর এখানে তুলে ধরেছেন এই এডিটোরিয়ালে। ওকে বন্ধুরা, এরপরের যে এই এডিটোরিয়ালটা আসছে, ভালো করে শুনবে। সেটা হচ্ছে সোশ্যাল ডায়লগ ফর দ্য সেফ ওয়ার্ক প্লেসেস। মানে যে সমস্ত কলকারখানা থেকে শুরু করে
বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মচারী কাজ করে তাদের সেফটি কথা তুলে ধরা হয়েছে। উইথ ওভার 6 মিলিয়ন পিপল ডাইং ডিউ টু দ্য COVID-19 ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, 2 বছরে সেফটি অ্যান্ড হেলথ হ্যাভ বিকাম আ সেন্ট্রাল টু দ্য এভরি লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ডিসকাশনস। ঠিক আছে, এটা খুব মানে এখন খুব প্রায়োরিটি হয়ে গেছে। গ্লোবালি দেখলে দেখা যায় যে 2.9 মিলিয়ন ডেথস হয়েছে এবং 402 মিলিয়ন নন ফ্যাটাল ইঞ্জুরিজ হয়েছে। কেন এগুলো হচ্ছে? অ্যাট্রিবিউটেড টু দ্য অকুপেশনাল অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিসিজেস। দেখো 28শে এপ্রিল মানে হচ্ছে আজকে। আজকে আমরা কোন দিন পালন করি? ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক টু স্ট্রেস দ্য প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিজিজেস অ্যাট ওয়ার্ক বাই ক্যাপিটালাইজিং অন আওয়ার স্ট্রেংথ অফ ট্রাইপাটিজম অ্যান্ড সোশ্যাল ডায়ালগ। ঠিক আছে, তা আমরা এই সেফটি মানে বিভিন্ন ওয়ার্কের জায়গা, ওয়ার্ক প্লেসে যে সমস্ত কর্মচারী যারা কাজ করে তাদের সেফটির জন্য, এই তাদের সেফটিতে শুরু করে তাদের অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং হেলথের দিক থেকে সেফটির জন্য এই 28শে এপ্রিল আমরা পালন করি এই দিনটা। ওই জন্যই এই জরুরিটা এসছে কবে থেকে? 2003 সাল থেকে। থিম কি এবারে? অ্যাক্ট টুগেদার টু বিল্ড আ পজিটিভ সেফটি অ্যান্ড হেলথ কালচার। ঠিক আছে, তা ওয়ার্ক প্লেস ইন্ডাস্ট্রিতে সবাই মিলে দেখবে এরা পজিটিভ রেজাল্ট আসবে। মানে সবাই যদি সব ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থেকে শুরু করে সবাই যদি একসাথে এখানে এক ছাদের তলায় আসে এবং ঠিকঠাক করে এই ব্যাপারটাকে নিয়ে, তাহলে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আসবে। কি পজিটিভ রেজাল্ট? দেখো ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেক তো ইনকাম হয়, আর এরা যদি না কাজ করতে পারে এরকম প্রবলেম হলে তাহলে কিন্তু অনেক ব্যাঘাত ঘটবে ইকোনমিতে। তা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইকোনমিটা একটা ইনক্রিজের দিকে যাবে, আপওয়ার্ডের দিকে যাবে। ওকে বন্ধুরা, এর জন্য একটা OSH কোডের ব্যাপারেও বলেছে এখানে অথর। OSH কোড কি, যেটা এবার চালু হয়েছিল? অকুপেশনাল অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিজিজ কস্ট। ঠিক আছে, এটা একটা মেশিনারি এবং এর ফলে কি হয়? 5.4 অফ দ্য গ্লোবাল জিডিপি অ্যানুয়ালি ইম্প্যাক্ট হবে। ঠিক আছে, আচ্ছা, ডিজিজে যারা মারা যায়, অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, যদি এরকমই সিচুয়েশন কন্টিনিউ চলতে থাকে তাহলে জিডিপি, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমি ডেভেলপমেন্ট বলছি, ভুল হয়ে গেল। তা জিডিপি এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। ও বন্ধুরা, প্রোডাক্টিভিটি কমে যাবে, পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট, স্টাফ টার্ন ওভার মানে কি লস্ট অফ স্কিল স্টাফও একদম কমে যাবে, আরও প্রবলেম দেখা যাবে। এর ফলে ইন্ডাস্ট্রি কিন্তু সাফার করবে, জিডিপি অনেক ডাউনলোড হয়ে যাবে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড, এছাড়াও কী করেছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে ন্যাশনাল পলিসি অন সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। কবে? ফেব্রুয়ারি 2009। কারণ এই সমস্ত ওয়ার্ক প্লেসে যারা মানে কাজ করে তাদের সেফটির সেফটির জন্য। ঠিক আছে, আমি আরেকবার বলছি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছিল 2009 ফেব্রুয়ারি মাসে দ্য ন্যাশনাল পলিসি অন সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। OSH 2020টা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মেকানিজম, এটা 2020-তে হয়েছে, আর ওটা 2009-এ। 90% ওয়ার্কফোর্স ডিফারেন্টলি ইন্ডাস্ট্রি সেক্টরে এইগুলি দেখা হচ্ছে। ইউপি, কেরালা, রাজস্থান, এরা এই ব্যাপারটাকে নিয়ে এই সমস্ত স্টেটগুলো এই সেফটি ব্যাপারগুলো দেখেছে। ঠিক আছে, যেটা অথর তুলে ধরেছেন। সোশ্যাল ডিসকাশন করা খুব প্রয়োজন যাতে এই ওয়ার্কারগুলো সেফটি পায় এইসব দিক থেকে, এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিটাও ঠিক হয়ে যাবে, কারণ জিডিপি অনেকাংশে এটা হেল্প করে। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে। তা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা এই নিউজগুলো, যদিও অ্যাডভান্স আমার সেট আপটা নয়, কিন্তু তোমরা মন দিয়ে হেডফোনটা লাগিয়ে যদি শোনো অনেকটাই হেল্প করবে এই নিউজগুলো, কারণ ফুল ইনফরমেশন থাকে এখানে, ডেসক্রিপটিভ লেখাতেও অনেক হেল্প করবে। ওকে বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে ওরা বেনিফিটটা নিতে পারে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, খুব ভালো থেকো সবাই।